স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমাদের নিয়মিত এই আয়োজনে। আমরা এই আয়োজনে আসলে প্রতিদিন আলোচনা করে থাকি দিনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং এ নিয়ে বিশ্লেষণ করে থাকি। আজকে যে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নাইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। 3 দিনের এই সফরের আজ ছিল দ্বিতীয় দিন এবং আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন, আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে 20 কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা দেওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুরের সাথে এবং আশ্বাস দেওয়া হয়েছে $1 বিলিয়ন ঋণ সহায়তার। এর বাইরে বাজেট সহায়তা এবং আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশকে $90 কোটি ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, অর্থাৎ আর্থিক খাতের বেশ কিছু খবর আজকে রয়েছে। এর বাইরে আরও বেশ কিছু খবরাখবর নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, একজন সিনিয়র সাংবাদিক এবং TVN 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর সিনহা এম এ সাইদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আলোচনা শুরু করতে চাই ডক্টর সিনহা আপনাকে দিয়ে। এই যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আসলে খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি এবং সেই জায়গাটাতে গত সরকারের শেষের দিকে এসে আমরা কিছুটা দেখেছি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে কিছুটা শিথিলতা এবং এটি নিয়ে অনেক আলোচনাও হচ্ছিল। সেই জায়গাটাতে এই যে সফর নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার মাত্র 1 মাস অতিবাহিত হয়েছে, এর মধ্যে এই ধরনের একটু উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরকে আপনি কিভাবে দেখছেন এবং এই সফর থেকে কি আশা করছেন আপনি? সফরটা খুবই ইতিবাচক, কারণ যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটার সাথে অতীতের থেকে একটা ইউটার্ন। অতীতের সাথে সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে, বিশেষত আওয়ামী লীগের সাথে ভারতের। এখন ওই সময় যে ধরনের একটা মানে দ্বিপাক্ষিক বলতে জিও পলিটিক্সের যে মাত্রাটা ছিল সেটা এখন নেই, মাত্রাটা ঘুরে গেছে কিছুটা। যেমন একসময় আমেরিকা বলতো তারা ভারতের মাধ্যমে কিন্তু তারা সমস্যার সমাধান করতো দক্ষিণ এশিয়াতে, এবং ওপেন ডিক্লারেশন দিয়েছিল ইন্ডিয়া ইজ দ্য লিডার ইন দ্য সাবকন্টিনেন্ট। কিন্তু একটা বিশেষ সময় তারা দেখতে পারলো যে ভারত এই জিনিসটাকে ঠিক সেভাবে মূল্যায়ন করতে পারেনি। সে তার স্বার্থ বেশি দেখছে এবং ভৌগোলিক স্বার্থটাকে সে কম দেখছে, এবং এটা নিয়ে তার সাথে একটা মনোমালিন্য হচ্ছে, বিশেষ করে গণতন্ত্রের প্রশ্নে। এই যে পর্ব নির্বাচনগুলো হচ্ছিল, একটা নির্বাচনে কিন্তু যুক্তরাষ্ট্র পশ্চিম বিশ্ব কিন্তু তারা পছন্দ করতেছে না, এবং জনমতও কিন্তু এরকম একটা পর্যায়ে গেল যে রিফ্লেকশন হচ্ছে না। এরকম একটা অবস্থার ভিতর দিয়ে বিশেষত G2 যেটা বলি আমরা, সেই মিটিংয়ের পরে যেটা মধ্যে ছিল আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, ভারতের মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, ওই মিটিংয়ের পরেই কিন্তু আমরা টার্নিং পয়েন্ট চলে আসলো, যে কারণে 24 নির্বাচনটা হয়ে গেল। এবং একটা ডিবাকল ছিল এটা। শেষ পর্যন্ত ডোনাল্ড লু একটা চিঠি দিয়ে একটা মুখ রাখা কাজ করলো যে আমরা একটা চিঠি দিয়েছি, কিন্তু একটা ডিপ্লোম্যাটিক পরাজয় সাময়িকভাবে হয়েছে, কিন্তু এটা কিন্তু তারা মানে নাই। কিন্তু অনেকে মনে করেছে আমেরিকা বোধহয় পিছিয়ে গেল, তা না। প্রকারান্ত এরপরে টোকিওতে যখন মিটিংটা হলো ভারতের সাথে, আবার একটা মিটিং হয়েছে, একটা সাইডলাইনে মিটিং, সেখানে কিন্তু তারা বলেছে যে বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু সহনশীলতার বিপরীতে চলে যাচ্ছে। এটা কিন্তু তখন ভারত কিছুটা নমনীয় হয়েছে, এবং পরিস্থিতি এরকম হলো ভারতকে নমনীয় হতেই হবে, কারণ ভারত একেবারে একরোখা অন্ধভাবে একটা দলকে বিশ্বাস করতেছে, এবং জনগণ, জনমত, অন্য দল, মানুষ কিছুই বিশ্বাস করতে পারতেছে না তারা। এই যে একমুখী নীতি, যেটা কোনো রাষ্ট্রের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কেতে কখনো ইতিবাচক ফল আনে না, এই প্রেক্ষাপটে একটা পরিবর্তন এসে গেল। এবং যে পরিবর্তনটা আসলো, আপনি বলতে পারেন অনেক অনেক বলে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো 1 দফার থেকে আবার 9 দফা, 9 দফাতে 1 দফা, আমি বলি পরিবর্তনের পিছনে একটা কারণ করছে অ্যাক্ট অফ গড। এই পরিবর্তনের পিছনে স্বয়ং আল্লাহর ইচ্ছা কাজ করছে। কেউ বলতে পারত, কোনো গবেষণা, রিসার্চ বলতে গবেষণা বলেন, ইভেনকে রাজনীতিবিদরা যারা, তারাও জানতো না যে পরিবর্তনটা এইভাবে হয়ে যাবে, ভীতি ছিল। কিন্তু আল্লাহ যখন চায়, বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে, আল্লাহ যখন চায় তখন কিছু বলতে হয় না। কিন্তু পরিবর্তনটা হলো, পরিবর্তনের পরে যেটা ঘটে গেছে, এই যে পট পরিবর্তন, এই পরিবর্তনে এখন কিন্তু আমেরিকার জন্য সুবিধা হচ্ছে কি, জনমতটা তার পক্ষে আছে। এর মধ্যে যখন ডক্টর ইউনূস দায়িত্ব পেলেন, এবং তার যে ভাবমূর্তি, তার ইমেজ, বিশেষত পশ্চিম বিশ্বের সাথে ইমেজ, এবং উনি বসা বিষয়টা ঘুরে যাওয়া, পশ্চিম বিশ্বের সাথে সম্পর্কটা দৃঢ় হয়ে যাবে তার এখানে। এখন আমেরিকাও চিন্তা করবে, তার বহু স্বার্থ আছে এখানে। ইতিমধ্যে কিন্তু সে বার্মা অ্যাড করে রাখছে, কিন্তু এখানে মায়ানমার সমস্যা আছে, এখানে
উত্তর ভারতের সমস্যা আছে, আমেরিকা নিজেরও এখানে একটা ঘাটতি আছে কিন্তু একটা, বিশেষ করে চায়নার সাথে তার যে গণ্ডগোলটা মালাক্কা স্টেট নিয়ে, ওখান থেকে গ্যাস আনতে পাইপলাইন মায়ানমারতে নিয়ে যাচ্ছে, এখানে আমেরিকা সুবিধা করতে পারছে না, এবং সেও কিন্তু বিভিন্নভাবে এখানে তার ডিপ্লোম্যাটিক প্রসেস চালাইছে। কিন্তু বার্মা একটা কেন করলো? তো এই জন্যই করলো, সে বাংলাদেশে তারা চাচ্ছে একটা অবস্থান চাচ্ছে এখানে, কারণ যদি কোনো পদক্ষেপ নিতে হয় একটি স্থান দরকার বা একটা পজিশন দরকার, এবার যেভাবেই দেন না কেন এই পজিশনটা সে পাচ্ছিল না। এখন প্রকারান্তে যখন চাকাটা ঘুরে গেল, এখন আশা করা যাচ্ছে আমেরিকার তো ধরেন কোনো কাজই করবে তারা বিনা স্বার্থে কাজ করে না, আমেরিকার ইতিহাসে নাই বিনা স্বার্থে কাজ করছে তারা, এবং এই যে তারা সাহায্যটা দিচ্ছে এটা এই মুহূর্তে আমাদের জন্য বলতে পারেন একটা বিরাট সুযোগ। আমাদেরকে চীনও দিয়েছিল সাহায্য, $26 বিলিয়ন দিয়েছিল, কিন্তু প্রজেক্ট আসেনি। এখন যেটা দেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে IFM, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এরা সবই তো পশ্চিমা বিশ্বের সহযোগিতা হাত বাড়াই দিচ্ছে, কিন্তু দেখার ব্যাপার হচ্ছে এই সহযোগিতা নিতে পারবো কি পারবো না, সেই ক্যাপাসিটি আমাদের কতটুকু আছে। এখানে রিফর্মের দরকার আছে, এবং প্রচণ্ডভাবে ব্যাংকিং সেক্টরে বলেন, NBR সেক্টরে বলেন, রাজনীতি সেক্টরে বলেন, প্রত্যেকটা সেক্টর সংস্কার, নির্বাচন সেক্টরে বলেন, যদি এই সংস্কারগুলি করা যায়, আমি বলবো না সব দরকার নেই, কিছু করা যায়, এবং একটা নির্বাচন যদি আগ পর্যন্ত যদি কোনো কমিশনে আনা যায় সব দলগুলোকে, এবং সেটা ধরে রাখার ব্যাপার আছে। কিন্তু সেই ক্ষেত্রে এই যে প্রতিশ্রুতি যেটা আসতেছে এটা তো ধরেন সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো শুরু হবে এখন, এই ধরে রাখার প্রশ্নে কিন্তু সামনে আছে। ওইখানে দেখা যাবে কেন আমেরিকা এখানে আগে আসলো। মৌলিক প্রশ্ন হচ্ছে এখান থেকে ভারত কিছুটা হলো স্মিত হয়ে গেছে। মূল পয়েন্ট হচ্ছে এশিয়াতে যখন আমেরিকা ঢুকবে তাকে দরকার ভারতকে প্রয়োজন এখানে। ভারত আমেরিকা এক থাকলে চীনকে প্রতিহত করতে পারেন আপনি এখানে। এখন চীনের সাথে কিন্তু ওই সমগ্র ভারত ছিল, কিন্তু এখন চীনের ইনভেস্টমেন্ট প্রচুর, রাশিয়ান ইনভেস্টমেন্ট প্রচুর, সর্বোচ্চ ইনভেস্ট রয়ে গেছে এখানে। এখন যদি আমেরিকা আগে আসছে, এখানে দেখার ব্যাপার আছে যে ইতিবাচকটা হলো আমাদের পররাষ্ট্র নীতি যেটা এখন আসছে সেটা কোনমুখী হবে। আমরা কি নিরপেক্ষ বলে থাকবো, নাকি একটা বলে থেকে আরেকটা বলে হয়ে যাবো? এটা মৌলিক প্রশ্ন, এই মুহূর্তে বলা যাবে না কিছু। তবে আমি যেটা মনে করতেছি, আমেরিকা চেষ্টা করবে যে অতীতের ভুল ভ্রান্তি সংশোধন করে বাংলাদেশের মানুষ যেটা চায় এটা তার দেখবে সে। পাশাপাশি আমি এখনও বিশ্বাস করি যে যত কথাই বলুক, ভারতের সাথে যে সম্পর্ক আমেরিকার, এটা ভূ রাজনীতি বিরাট সম্পর্ক কিন্তু, এবং এশীয় অঞ্চলে যে রাজনীতিটা আছে, বিশেষ করে ভারতের যে স্বার্থ আছে উত্তর ভারতের, তার মেইন সমস্যা হচ্ছে বাংলাদেশ একটা স্যান্ডউইচ কান্ট্রি, এবং ওই পরে কিন্তু তার 8টা স্টেট, সিকিম সহ এই 8টা স্টেট যদি অশান্ত হয়ে যায়, কারণ ওইখানে বর্ডার আছে মায়ানমারের সাথে, 4টা বর্ডার আছে, ওই আপনার অরুণাচল প্রদেশের চায়না বর্ডার আছে, সিকিমের বর্ডার আছে। এখন ওইখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু টেনশন লেগে আছে, মণিপুর অবস্থা খারাপ, মিজোরামের অবস্থা খারাপ, আবার শোনা যাচ্ছে কুকিদের নিয়ে একটা সমস্যা আছে সেখানে, মাইতিদিনের সমস্যা আছে একটা সেখানে। এগুলিতে কিন্তু ওবামা কিন্তু আগেই বলে দিয়েছে পুল অ্যাপার্ট। আপনার খেয়াল আছে যখন মোদি সফর করলো, CNN একটা ইন্টারভিউ দিল, সে কিন্তু বলছে, এটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে কিন্তু একটা সময় কিন্তু ভারতও কিন্তু মানে ভেঙে যাওয়ার মুখোমুখি হবে। কিন্তু এখন একটা সংখ্যা ভারতের আছে, কিন্তু ভারত তো বসে থাকবে না। এখন ডোনাল্ডো এখানে আসলো, তিনি কিন্তু ভারত হয়ে আসছেন। আমি ওই প্রশ্নটাই আপনাকে করতে চাচ্ছিলাম যে ভারত প্রসঙ্গে যদি আমরা আসি, ভারত নিয়ে মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এই টেনশনটা তৈরি হয়েছে বিশেষ করে ভারতে, এবং বাংলাদেশের বিশেষ করে ছাত্ররা বিভিন্ন ধরনের ভারতকে কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি দিল্লি না ঢাকা এই ধরনের স্লোগান আমরা দেখেছি, চিকেন নেক নিয়ে অনেক কথা হচ্ছে। সেই জায়গাটাতে ভারতের এখন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হচ্ছে, এবং চীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী ছিল, সেই জায়গাটাতে আমরা যে আপনি বললেন যে আমরা আসলে কোন বলয়ে যাব, এবং সেই জায়গাটাতে ভারত সামনের দিনে কি হবে। এবং ডোনাল্ডো কিন্তু ভারত থেকে এসেছে, আবার কিন্তু উনি সফর শেষ না করে আবার ভারতে ফিরে গেলেন। এইটা আসলে কি বার্তা দিচ্ছে? উনি কি কোনো ধরনের আলোচনা দুই দেশের মধ্যে এক ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করছেন? আপনি ধরে নেন, আমরা অনুমান করতে পারি, কারণ ভিতরের খবর আমরা রাখি না, তবে ভূ রাজনীতি যে গতি প্রকৃতি যেটা আসছে, ভারত কিন্তু বাংলাদেশের ব্যাপারে সম্পূর্ণ মুক্ত হবে না। জি। এবং আমেরিকা তার স্বার্থ দেখবে, ভারতের স্বার্থ দেখবে, এবং সেই স্বার্থটা হবে কি মিউচুয়াল ইন্টারেস্ট হবে। কিন্তু আগে ছিল একতরফা, এখন মিউচুয়াল হবে। কারণ আমেরিকাও চাবে যে ভারতের স্বার্থ রক্ষিত হোক, কারণ তার নিরাপত্তাটা ব্যাপার আসে কিনা। তার মেইন ফাইট হচ্ছে চায়নার সাথে।
ওইটাই মূল লক্ষ্য। আমরা আসবো। আমরা একটু নাজমুল ভাই আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গটা নিয়ে, যে ডোনাল্ড লুর যে দিল্লি সফর, আবার ঢাকা থেকে আবার দিল্লি, এটি কি কোনো বার্তা দেয় এবং উনি কি আসলে কোনো ধরনের দোতিয়ালি করার জন্য কোনো ধরনের ওনার এই যাওয়া আসাটা থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে, কিন্তু ডোনাল্ড লুর প্রতিনিধি দলে অন্য যারা আছেন তারা কিন্তু ডোনাল্ড লু বা ওনারা ভারত হয়ে আসছেন, ভারতের সাথে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলেছেন কিনা এগুলোর ব্যাপারে তারা কোনো তথ্য দেন না। তার মানে হচ্ছে যে এই বিষয়গুলো তারা এখন প্রকাশ করছে না। কিন্তু আমরা বাংলাদেশ ভারতের যে নিকট অতীতের সম্পর্ক এবং 7 জানুয়ারির নির্বাচনের আগে ডোনাল্ড লু সহ আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তারা একের পর এক সফর করেছেন, বারবার এসেছেন। তখন তাদের লক্ষ্য ছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচন, সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। সেই লক্ষ্যে তারা কাজ করেছেন, বারবার এসেছেন, কথা বলেছেন, দেখা করেছেন। এবং প্রতিনিয়তই আমরা যেটা দেখেছি বা জেনেছি যে সেখানে ভারত একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত দিল্লিতে 2+2 যে বৈঠক হলো, এরপরে মনে হলো যে আমেরিকা ভেগেই গেল। মানে বাংলাদেশে একটা ভালো নির্বাচন, যেটি জনগণের চাওয়া, সবার চাওয়া, আমেরিকারও চাওয়া, স্বার্থটা তো আছেই, যেটা সিনহা ভাই বলছিলেন আমেরিকার স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এখন যে দৌড়ে আসছে এখানেও স্বার্থ আছে, সেখানে পরে আসছি। কিন্তু ওই সময় যে আমেরিকার যে চেষ্টাটা ছিল সেটা একরকম ব্যর্থ হয়েছিল ভারতের কারণে। আবার সিনহা ভাই যেটা বললেন যে এই অঞ্চলে ভারতকে আমেরিকার দরকার, বাংলাদেশকেও দরকার, ফলে তার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চায়নাকে মোকাবেলা করা, আবার ভারতকেও সঙ্গে রাখা, আবার বাংলাদেশকেও আরও বেশি ঘনিষ্ঠভাবে পাওয়া, এই সব হিসাবের মধ্যে একেবারে বাংলাদেশের জন্য ভারতকে বাদ দিতেও পারবে না। আবার যেভাবে অনেক বছর ধরে, বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলে আমেরিকা ভারতের উপরই একরকম ছেড়ে দিয়েছিল বাংলাদেশের বিষয়টা, যেটাকে বলা হয় যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা, ভারতের মাধ্যমে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা। কিন্তু ভারত যেভাবে পুরো বাংলাদেশকে একেবারে গ্রাস করে ফেলেছিল সব দিক থেকে, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সব ক্ষেত্রে, সেই জায়গাটিতে অন্য কোনো দেশ, অন্য কোনো শক্তি ভালো কিছু করারও সুযোগ পাচ্ছিল না। আমেরিকার মতো শক্তি, ইউরোপিয়ান ইউনিয়নের মতো শক্তি, তারাও বাংলাদেশের ব্যাপারে ভালো কিছু করার সুযোগ পাচ্ছিল না। এতটাই দখলে রেখেছিল ভারত এবং এতটাই প্রভাব বিস্তার করেছিল, এবং তখনকার সরকার সেই সুযোগটা করে দিয়েছিল। ফলে ওই অবস্থাটাকে ভেঙে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সাথে, সব দেশের, ভারতের সাথে আমাদের অনেক রকমের বিরোধ আছে, বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আছে, ভারত বিদ্বেষ আছে, এবং ভারত যেভাবে বাংলাদেশকে গত 16 বছর বা আমি বলবো 18 বছর বাংলাদেশকে ভারত যেভাবে ট্রিট করেছে, যেভাবে আমাদেরকে ঠকিয়েছে, যেই ধরনের সম্পর্ক ছিল এবং একচেটিয়া একতরফাভাবে, সেই জায়গা থেকে বের করে স্বাভাবিক অবস্থায় নেওয়া, দুদেশের স্বার্থ এবং সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে সম্পর্ক বজায় রাখা, যেই চেষ্টাটি ডক্টর ইউনূসের সরকার করছেন বা বলছেন, অনেক ক্ষেত্রে খুব কঠিন, কঠোর, উচিত কথাও বলছেন দেশের স্বার্থে। ফলে বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্কটা স্বাভাবিক করা, একই সাথে আমেরিকার সাথে বাংলাদেশের এবং ভারতের এ সব কিছুই না একরকমের রিরাইট করতে হচ্ছে, রিট্রায়ালে যেতে হচ্ছে। তার মধ্য দিয়ে কোনো একটা সময় তো স্বস্তিকর অবস্থায় যাবে। তবে এইটা আপনি নিশ্চিত থাকেন যে ভারত হোক, বাংলাদেশ হোক, বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ হোক, বা দক্ষিণ পূর্ব এশিয়া বা গোটা এশিয়ার কথাই যদি ধরি, এই অঞ্চলে আমেরিকার মূল প্রতিপক্ষ হচ্ছে চায়না, ভারতেরও মূল প্রতিপক্ষ চায়না। ফলে ভারত এবং আমেরিকার ঐক্যটা এই জায়গায়। এছাড়াও কিন্তু আরও অনেক রকমের হিসাব আছে। আপনার ভারতের অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে আমরা কতটা গুরুত্বপূর্ণ, মায়ানমার কতটা গুরুত্বপূর্ণ, সেখানে আমেরিকার কি আপনার স্বার্থ এবং কি ধরনের নীতি, সব কিছু মিলে ধরলে এই যে ভূ রাজনীতি গোটা বিশ্বে নতুন করে পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন শক্তির উত্থান হচ্ছে, প্রভাব কম বেশি হচ্ছে, এবং এটা নিয়ে যদি মোটা দাগে ধরেন, আমেরিকার প্রধান বিপরীত শক্তি হয়ে গেছে এখন হচ্ছে চায়না। ফলে এই দুই পরাশক্তির যেই প্রতিযোগিতা সারা বিশ্বে হচ্ছে, সেই আফ্রিকা থেকে শুরু করে একেবারে মধ্যপ্রাচ্য হয়ে আমরা যদি এশিয়াতে আসি, সবখানে তার জায়গায় আমাদের কূটনৈতিক অবস্থান, আমাদের পররাষ্ট্রনীতি, যেটা আমরা বলি সবার সাথে বন্ধুত্ব, কার সাথে শত্রুতা না, এই কথা কি খুব খাটে এখনকার যুগে, এখনকার বিশ্বে? সেই জায়গায় আমাকে মানে দেশের স্বার্থ এবং জাতীয় স্বার্থ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী সম্পর্কগুলো 19-20 হবে। শত্রুতা দরকার নাই, কিন্তু সম্পর্ক, এই যে আমরা ভারত বন্ধুরাষ্ট্র বলে সবকিছু বিলিয়ে দিয়েছিলাম, এটাকে বন্ধুত্ব বলে না, এটাকে এক ধরনের আত্মসমর্পণ বা দাসত্ব বলে। পরে আপনার কাছেই ফিরবো আমি। বিরতির সময় হচ্ছে দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে একটি বিরতির সময় হলো, ফিরছে একটু পর, আশা করছি সাথে থাকবেন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আলোচনা করছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি আবারও জনাব নাজমুল আশরাফ আপনার কাছে যেতে চাই। যেটি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের বলয়ে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে চীনের সাথে আসলে আমাদের সম্পর্ক কেমন হবে? বিশেষ করে চীন আমাদের উন্নয়ন সহযোগী দীর্ঘদিন ধরে, গত সরকারের আমলে আমরা আসলে অনেক বেশি চীন নির্ভর অর্থনীতি আমাদের উন্নয়নের জায়গাটাতে, বিশেষ করে সেখানে আসলে আমাদের ভবিষ্যৎ কূটনীতি কি হবে? দেখেন, কারো বলয়ে পুরোপুরি চলে যাওয়া, আবার এখন যে ভূ রাজনৈতিক বাস্তবতা, বিশ্বজুড়ে যেই আপনার ক্ষমতার নানান রকমের পরিবর্তন হচ্ছে, প্রভাবের পরিবর্তন হচ্ছে, স্নায়ু যুদ্ধের পর এখন একটা বেশ বড় ধরনের পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখন আমেরিকার বলয় না ইউরোপের বলয়, রাশিয়ার না চায়নার না ভারতের, অনেক কিছু বলতে পারেন, কিন্তু সবগুলোর ক্ষেত্রে একটা ভারসাম্য রক্ষা করে নিজেদের স্বার্থ রক্ষা করা, সেটাই হবে বাংলাদেশের কাজ। কিন্তু আমরা যেভাবে ভারতের পেটের ভিতরে ঢুকে দিন দুনিয়ার সবার সাথে একরকমের বৈরী সম্পর্ক তৈরি করেছিলাম, সেটা থেকে বেরিয়ে আসা সবার আগে জরুরি। সেখান থেকে বেরিয়ে এসে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ বজায় রেখে এবং স্বার্থ জলাঞ্জলি না দিয়ে এবং প্রতিবেশী সুলভ সম্পর্কটাকে নিশ্চিত করে তারপরে আমরা দূরের যেসব রাষ্ট্র আছে, সেটা কাছের যদি বলেন আপনি চায়না, নিশ্চয়ই চায়নার সাথে আমরা দেখেছি বিগত 16 বছরে অনেক রকমের অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। তারা নানানভাবে সহযোগিতা করেছে। চায়না এই কাজটা সারা বিশ্বজুড়েই করে, এবং চায়না যে আমেরিকার জন্য হুমকি, সেটা কিন্তু যতটা না সামরিক হুমকি, আমেরিকার ধারে কাছে কেউ এখনো যায় না, যদিও চায়নার সামরিক শক্তি অনেক বেড়েছে আমরা জানি, কিন্তু চায়নার বড় শক্তি হচ্ছে অর্থনৈতিক শক্তি। তারা সারা বিশ্বে এই অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, ঋণ, এগুলোর মাধ্যমে একেবারে এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত সব জায়গায় তারা প্রভাব বিস্তার করছে এইভাবে। ফলে তাদের এই শক্তি এবং এই বলের অধীনে অনেক দেশ আসছে, অনেক দেশ আসবে। অনেক ক্ষেত্রে যেসব জায়গায় আপনার আমেরিকার প্রভাব ছিল বা আপনার প্রতিপত্তি ছিল, সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে চায়না দখল করে নিয়েছে এই অর্থনৈতিক শক্তির মাধ্যমে। ফলে বাংলাদেশের সাথে যা কিছু চায়নার হয়েছে সেগুলো তো বজায় রাখতে হবে। আমরা এক পেশে জাতীয় স্বার্থ বিরোধী শুধুমাত্র ঋণ নিলাম এবং সেই ঋণের কী রকম ব্যবহার করলাম, অগ্রাধিকার ভিত্তিতে সেই ঋণ ব্যবহার করলাম কিনা, আমি উন্নয়নের নামে শুধু অবকাঠামো উন্নয়ন দেখাচ্ছি আর জনগণের অন্য সব স্বার্থ এবং চাহিদা সেগুলো পূরণ করছি না, ওরকম কাজের জন্য ঋণগ্রস্ত হওয়ার কোনো মানে হয় না। যেই পরিমাণ ঋণগ্রস্ত আমরা আছি, বিগত সরকার যে পরিমাণ ঋণের মধ্যে আমাদেরকে রেখে গেছে, দেশি এবং বিদেশি ঋণ, সরকারি ঋণ, সেটা থেকে বেরিয়ে আসা, আর আর্থিক খাতের বিশৃঙ্খলার কথা জানি, ব্যাংকিং খাতের কথা আমরা জানি, এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে, সংস্কার হচ্ছে, সবকিছু ঠিক হবে। কিন্তু বাইরের ঋণ নেয়ার ক্ষেত্রে আমাদেরকে এখন হিসাব করতে হবে সেই ঋণটার সদ্ব্যবহার, অগ্রাধিকারমূলক ব্যবহার, জনকল্যাণের ব্যবহার হচ্ছে কিনা। শেষ করি, এই যে আমেরিকায় এসে আপনার $200 মিলিয়ন দিল সহযোগিতা করতে, এই আপনার বিভিন্ন খাতে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছে, এরপরে এর আগে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিল। তো এটা খুব ভালো কথা, আপনারা সহযোগিতা করছেন, আমাদের জন্য পাশে দাঁড়াচ্ছেন। বাংলাদেশ একটা নতুন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, এখানে সংস্কার, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার, বহু ক্ষেত্র, স্বাস্থ্য, শিক্ষা, সব ক্ষেত্রেই এক ধরনের পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, সংস্কার চেষ্টা করা হচ্ছে। সেই কাজে আমেরিকা পাশে দাঁড়িয়েছে, ভালো কথা, কিন্তু তার কিন্তু নিশ্চয়ই স্বার্থ আছে, যেটি শুরুতে সিনহা ভাই আলোচনা করছিলেন বা আমি কিছু যোগ করছিলাম। এই ভূরাজনৈতিক স্বার্থটা তার আছে বলেই সে এতটা স্বার্থের জায়গাটায় আসতে চাই, যে একটা পাবলিক পারসেপশন আছে যে আমরা আসলে ভারতের বলয় থেকে বের হয়ে, একটি বলয় থেকে বের হয়ে আরেকটি বলয়ে ঢুকছি কিনা। মানুষের মধ্যে এক ধরনের টেনশনও আছে, সাধারণ মানুষের পারসেপশনের কথা বলছি। বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই সরকারের পেছনে কাজ করছে। কি স্বার্থ আসলে যুক্তরাষ্ট্র কি চায়? আপনার কাছে কি মনে হয়, কি চায় যুক্তরাষ্ট্র? দেখেন, আমি যদি সরাসরি আপনাকে বলি, কতগুলি মিথ আছে এখানে, কিন্তু জিওপলিটিক্সে যুক্তরাষ্ট্র চাবে তার অবস্থান, আপনি যেভাবে ব্যাখ্যা করেন না কেন, চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র চাবে তার অবস্থান। সেটা কিভাবে, মানে কারণ আমি কেন করছি, কারণ মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা আছে যে যুক্তরাষ্ট্র এখানে সামরিক ঘাঁটি করতে চাই, এই ধরনের একটা বহুল প্রচলিত কথা আছে। সেই জায়গাটা একটু পরিষ্কার যদি করেন যে এই ধরনের কোনো কিছু করার কি কোনো ধরনের সম্ভাবনা আছে, বা সেটা কি আদৌ সম্ভব? এখানে কিন্তু একসময় চায়না একটা ঘাঁটি করতে চেয়েছিল সোনাদিয়া, পারেনি কিন্তু। সেই ব্যাপারে কিন্তু সেই বিরোধী নেত্রী ছিলেন খালেদা জিয়া, উনি চায়না সফরে গেছিলেন, পরে তো প্রাইম মিনিস্টার সেই সব প্রাইম মিনিস্টার হাসিনা গেলেন, উনি সমর্থন দিয়েছিলেন যেটা হতে পারে।
অর্থাৎ চায়নাকে এখানে একটা অবস্থান দেওয়ার জন্য বিএনপি এবং আওয়ামী লীগ একমত ছিল, কিন্তু সেটা পারেনি কেন? যখন চেষ্টা করলো তখন কিন্তু ভারতের জন্য পারেনি এটা। অর্থাৎ ঘাঁটি করতে চাচ্ছে কিন্তু সবাই, এটা ওপেন ছিল, কিন্তু এই ব্যাপারে দুটো পার্টি এক হয়েছিল। কিন্তু এখন যদি আমেরিকা চায়, যেটা আগের প্রধানমন্ত্রী বলছেন, শেখ হাসিনা বলছেন চায়না চাচ্ছে এখানে একটা ঘাঁটি করতে চাচ্ছে, কারণ তাদের মেইন টার্গেট হচ্ছে মায়ানমার হিট করতে পারলে কী হবে? বে অফ বেঙ্গলে তার প্রাধান্য বেড়ে, আর বে অফ বেঙ্গলে যদি প্রাধান্য ব্যস্ত পারে তাহলে তা বলতে পারেন ইন্ডিয়ান ওশানে তার প্রভাবটা বেড়ে যাবে। কারণ ইন্ডিয়ান ওশান তো ওই পর্যন্ত যান যদি আপনি, যেখানে আপনার আমাদের ভারতের অবস্থান রয়েছে, সেখানে মালাকৃষ্ণ আগে যেটা হয়, আন্দামান নিকোবর রয়ে গেছে সেখানে। এখন ঘাঁটিটা কোথায় করবেন আপনি? যদি আপনি এই অঞ্চলে, যদি মায়ানমার অঞ্চল ঠিক করতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনার অবস্থানটা বেড়ে গেল। কিন্তু এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে হতে পারে এটা, এবং তাদের স্ট্র্যাটেজি এটাই বলতেছে। কিন্তু এখন সেই প্রথম কী করবেন? এখন আপনি কিন্তু এর আগে কিন্তু ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যান নাই, আপনি কিন্তু সেখানে ধরি মাছ নাচি পানি করেছেন, বিকজ অফ অনেক কিছু চায়না ছিল সেখানে। এখন কিন্তু হয়ে যাবে এটা, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কিন্তু বাংলাদেশ এখন সরাসরি চলে যাবে, এবং এটা নিয়ে কিন্তু তার সাথে চায়নার মনোমালিন্য হবে। এখন চায়না কি করবে? সেও তার কৌশলে চলে যাবে। এখন চায়না কৌশলে হয়ে যাবে রাশিয়ার সবচেয়ে বড় ইনভেস্ট বাংলাদেশে রাশিয়া, চায়না কিন্তু 5 নম্বরে, জাপান কিন্তু তার উপরে বেশি। অনেকে মনে করে চায়না অনেক কিছু করেছে, কিন্তু এই হিসাবটা অনেকের কাছে নাই। কিন্তু প্রজেকশনটা বেশি কেন? ওই চায়না বড় বিল্ডিং করতেছে, ব্রিজ করতেছে। এতেই তো অনেক, সরি, জাপান কিন্তু এক প্রজেক্ট, জাপান, ওয়ার্ল্ড ব্যাংক, পশ্চিমা বিশ্ব, আমেরিকা, চায়না 5 নম্বর আছে। তো এখন এই মুহূর্তে যেহেতু আমেরিকা তার প্যাকেজ না এসে পড়ছে, এবং তার সাথে সাথে যতগুলি তার উইং আছে সবাই চলে আসছে, তারা কেন আসছে? তারা কি বাংলাদেশ উদ্ধার করতে আসছে? অ্যাপারেন্টলি মনে হবে যে আমাদের উদ্ধার করতে আসছে। কিসে উদ্ধার করছে? আমাদের উদ্ধারটা করবেন, আমি কি বিপদগ্রস্ত? আমার গণতন্ত্রের জন্য তো এগুলি না। এখন গণতন্ত্র তো একটা অন্যরকম জিনিস। তাহলে বোঝা যাচ্ছে আমেরিকার একটা হিডেন স্বার্থ এখানে আছে, যেটা নিয়ে ধরেন আপনার সত্য মিথ্যা। এখানে কিন্তু শেখ হাসিনা বলেছে কি চায়, সে কিন্তু এর আগেও বলেছে কথাটা। কিন্তু আমরা এখন দেখব অদূর ভবিষ্যতে, যেহেতু এখানে প্রফেসর ইউনূস এখানে আছেন, অদূর ভবিষ্যতে আমেরিকার যে চাওয়া পাওয়াটা সেটা কোন দিকে টার্ন করে? সেটা কি ভূ রাজনীতি কোন সংকটের দিকে যাবে, না ভূ রাজনীতি আধিপত্য বিস্তারে যাবে, বুঝাবো, নাকি নিছক বাংলাদেশকে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট দিকে নিয়ে যাবে? সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হতে পারে, কূটনীতিক কৌশল, সেইটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। বিরতির সময় হয়েছে আরেকটি। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আরও একটি বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্রে। আমরা একেবারে শেষের দিকে আছি আলোচনার। আমি একটু জানতে চাই যে যেটি বিরতির আগে কথা হচ্ছিল ডক্টর সিনহা, যে এই যে এখন আসলে আমাদের পররাষ্ট্রনীতি তাহলে কেমন হবে, যুক্তরাষ্ট্রের সাথে কেমন হবে, ভারতের সাথে এবং চীন, এই যে ব্যালেন্সটা আসলে কিভাবে করবে বাংলাদেশ? দেখেন, ফর দ্য টাইম বিং কিন্তু আমি আগেই বলছি আপনাকে, এই ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এখানে যিনি প্রধান আছেন ওনার আন্তর্জাতিক ইমেজ আছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু হেড অফ দ্য স্টেট হিসেবে গভর্নমেন্ট চিন্তা করেন আপনি, এখনকার সম্পর্কটা হবে সাময়িক সম্পর্ক। কারণ এই সম্পর্ক স্থায়ী কিছু, সম্পর্ক স্থায়ী করবেন আপনি গভর্নমেন্ট আসার পর। নির্বাচিত সরকার চিন্তা করবে এসে 5 বছরের জন্য আমার নিশানা কী হবে। এখন তো সরকার জানে না কতদিন সে আসছে, বলা হচ্ছে সংসার মধ্যে আসি, নাও থাকতে পারে, কিন্তু নির্বাচিত সংসারে কিন্তু একটা ম্যান্ডেট থাকে। কিন্তু এখন যেটা করা হবে, ভারতের সাথে বলেন, চীন বলেন, কারোর সাথে দ্বন্দ্ব করা হবে না, কিন্তু একটি চুক্তি বাতিল হবে না, কিন্তু এবং একটা চুক্তি কিন্তু প্রকাশিত হবে না, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী করা যাবে না। আর চুক্তি কিন্তু চুক্তির নিয়ম আছে, রাষ্ট্রপতি ইচ্ছা করলে চুক্তি সংসদে উত্থাপিত হয়, জনগণের সামনে হয় না। তো সংসদ নাই আপনার, কতগুলি লিমিটেশন চলে আসছে কিন্তু এখানে, যেগুলো যখন হাত দিবেন তখন দেখবেন যে প্রতিটা পদে পদে আইন চলে আসতেছে। কাজেই সম্পর্ক ভারতের সাথে যেটা হয়েছে, জনমন যেটা বলি, পাবলিক সাইকোলজিতে কিন্তু ভারতের সাথে আমাদের দূরত্ব বেড়ে গেছে, কিন্তু সরকারি পর্যায়ে কিন্তু সেইভাবে বাড়বে না, সুযোগ নাই। কিন্তু কারণ চুক্তি রয়ে গেছে,
সমঝোতা রয়ে গেছে। আপনি হয়তো বলছেন আপনি আমাকে ডিস্টার্ব করেন না, আমি আপনার করবো না। অবশ্যই সম্পর্কের জায়গাটাতে আসলে আমাদের দূরত্বে যাওয়ার সুযোগ নেই। নাজমুল আশরাফ, একেবারে শেষের দিকে আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাই, আসলে আমাদের কৌশল কি হবে, তাহলে আমাদের পররাষ্ট্র নীতি কেমন হবে? সেটি অনেক বিস্তারিত এবং চিন্তার বিষয়, কিন্তু আমরা মোটা দাগে যেটি বুঝতে পারি যে শক্তিগুলো বাংলাদেশের ক্ষেত্রে বড় নিয়ামক বা ফ্যাক্টর হিসেবে ছিল, আছে, থাকবে, আমরা ইন্ডিয়া, চায়না, রাশিয়া এই 3 দেশের বলয়ের মধ্যে ছিলাম। কিন্তু এই 3 দেশের সাথে সম্পর্ক রাখতে হবে নানান ধরনের, সেগুলো যেমন বজায় থাকবে কিন্তু জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে একইভাবে ইউরোপ এবং আমেরিকা, যেখানে আমাদের সম্পর্কে যথেষ্ট ফাটল ধরেছিল এবং একরকমের বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু আমেরিকা, ইউরোপ আমাদের জন্য অনেক বেশি জরুরি, অনেক ক্ষেত্রেই 3 দেশের চেয়েও জরুরি। ফলে ওই জায়গায় স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনা, যার যাত্রা আমরা দেখছি, কিন্তু আবার পেছনে তাদের স্বার্থ, এগুলো আমরা আলোচনা করেছি। তবে যেহেতু ডক্টর ইউনূস, যিনি আমেরিকা, ইউরোপ সহ গোটা পশ্চিমা বিশ্বে অনেক বেশি সমাদৃত, আমেরিকার অকৃত্রিম বন্ধু, এবং এই পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে এই পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করবে অনেকগুলো কারণের একটি হচ্ছে ডক্টর ইউনূস। ফলে এই ডক্টর ইউনূসের সরকার যতদিন আছেন, আমরা পশ্চিমা বিশ্বের সাহায্য সহযোগিতা হয়তো যেটুকু প্রাপ্য তার চেয়ে হয়তো বেশিই পাবো, কিন্তু তার বিনিময়ে আবার আমাদেরকে কি ছাড় দিতে হয় সেটা আমাদের দুশ্চিন্তার বিষয়। আর রাশিয়া, চায়না, ভারতের কথা তো বললামই, যে এখানে যেটুকু আমাদের বাড়াবাড়ি ছিল, যেটুকু আমাদের জাতীয় স্বার্থ বিরোধী ছিল, যেটুকু দৃষ্টিকটু ছিল সম্পর্কের দিক থেকে, সেই জায়গাগুলোর হয়তো এক ধরনের কারেকশন হবে। তাতে করে আমরা মোটামুটি একটা নির্বিঘ্ন অবস্থায় থাকবো। তবে গোটা বিশ্বে যত রকমের পরিবর্তন হচ্ছে তার সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। যে কোনো বলয়ের ভিতরে বা বাইরে থাকার নির্ভর করবে আমাদের স্বার্থ। আর যেটি আমরা শুরুতে দুজন আলোচনা করেছি, যে এই অঞ্চলে আমেরিকার স্বার্থ, নানান রকমের তাদের পরিকল্পনা, স্ট্র্যাটেজি, উমুক তুমুক, এই সব কিছুর ক্ষেত্রে বাংলাদেশকে যেমন তাদের দরকার হবে, বাংলাদেশকেও তাদের দরকার হবে, জিনিসটা যাতে দ্বিপাক্ষিক হয়। আশা করছি যে এই যে সম্পর্কগুলো আসলে পারস্পরিক সম্মানের ভিত্তিতে হবে, স্বার্থের ভিত্তিতে হবে, যেটি আসলে এতদিন পর্যন্ত আসলে বাংলার জনগণ সেটি নিজেদেরকে বঞ্চিত মনে করেছে, সেই জায়গা থেকেই কিন্তু সেটিও কিন্তু এই আন্দোলনের, এই সরকারের বিরুদ্ধে যে গণমানুষের নেমে পড়া, সেটি কিন্তু কাজ করেছে অনেকগুলো কারণের ভেতরে, এটিও একটি কারণ ছিল, এবং সেই জায়গা থেকে ভারত বিরোধী এক ধরনের মনোভাব মানুষের মধ্যে তৈরি হয়েছে। আশা করছি সামনের দিনে সম্পর্কটা উন্নত হবে। তার একটা আশঙ্কা কিন্তু একটু উকি দিচ্ছে, এই ভারতের বলয় থেকে আমরা বের হয়েছি পাকিস্তানের বলয়ে ঢোকার জন্য, সেরকম কিছু তৎপরতা কিন্তু তৎপরতা আসছে। নিশ্চয়ই সেই বিষয়গুলোতে সতর্ক থাকা উচিত হবে আমাদের যে নীতি নির্ধারকরা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, জনাব নাজমুল আশরাফ এবং জনাব সিনহা, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। CSRM গণতন্ত্রে আগামীকাল আবারও একই সময়ে হাজির হব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই।